এবার যেটা আমার আজকে যে জায়গাগুলো নিয়ে একটু ডিসকাস করব, প্রথম কথা, প্রথমে আজকে সিলেবাসটা ডাব্লিউবিসিএস পিলি বা মেন্সের জন্য যে সিলেবাসটা হ্যাঁ জয়েন করে যেতে হবে। একটু এক সেকেন্ড দাঁড়াও, কেউ হয়তো বুঝতে পারছে না কিছু। আচ্ছা, ডাব্লিউবিসিএস এ পিলি বা মেন্সের জন্য যে সিলেবাসটা দরকার, সেই সিলেবাসটাকে নিয়ে আজকে প্রথমে ডিসকাস করি, মানে পরপর কিভাবে কভার করব সিলেবাসটা। একটু দেখো সবার কাছে এসছে না, কেউ একজন বললেই হবে। স্ক্রিনে এসছে তো? এসেছে স্যার। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পার্ট বাই পার্ট কিভাবে সিলেবাসটা কভার করব বলি। সব থেকে আগে যেটা বলার সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এ আমরা যদি পিলির দিকে তাকাই, পিলির দিকে তাকালে দেখতে পারবো 25 মার্কসে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইন্ডিয়ান ইকোনমি, এই পোর্শন থেকে পিলিতে 25 মার্কস থাকে। তার মধ্যে হয়তো ডাব্লিউবিসিএস এ ইকোনমিক্স এর জন্য পিলিতে 12 থেকে 13 নম্বর কিন্তু ইকোনমিক্সে থাকছে বরাদ্দ, কম বেশি প্রত্যেক ইয়ারে 12 to 13 মার্কস পিলিতে। আর মেন্সে যদি দেখি, মেন্সে কিন্তু আমরা অনেকটা কোশ্চেন ইকোনমিক্সে পাচ্ছি, বিশেষ করে ডাব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে দেখলে 100 মার্কসের কিন্তু একটা পেপার থাকছে, 100টা এমসিকিউ থাকছে। কাজেই মেন্সের কিন্তু কোয়ালিফাই করা না করা অনেকটা কিন্তু ইকোনমিক্সের ওপরও দাঁড়িয়ে আছে। কাজেই ডাব্লিউবিসিএস এর ইকোনমিক্স সাবজেক্টটার গুরুত্ব কিন্তু বিশেষ করে মেন্সের দিকে যদি তাকাই অনেকটাই বেশি। কাজেই মেন্সে আমরা দেখতে পাচ্ছি 100 মার্কসের একটা পেপার থাকছে, টোটাল যে পেপারটা থাকছে ইন্ডিয়া ইকোনমিক্সের সাথে পলিটির পেপারটা থাকছে, ইকোনমিক্স আর পলিটি মিলিয়ে 200 মার্কসের পেপারটা, তার মধ্যে ইকোনমিক্সের জন্য বরাদ্দ 100 মার্কস। আর পিলির দিকে যদি আমরা তাকাই, পিলিতে দেখবো 12 থেকে 13 নম্বরে একটা কোশ্চেন থাকছে ইকোনমিক্স থেকে আসে। এখানে আমরা পার্ট বাই পার্ট যদি সিলেবাসটা দেখি, ফার্স্টে যে চ্যাপ্টারটা আমরা কভার করব সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স। ফার্স্টে যে চ্যাপ্টারটা কভার করব সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স। এখান থেকে যে প্রিলিমিনারি যে ডেফিনেশন গুলো আছে ইকোনমিক্সের, যেমন ধরো মানে সাপোজ ফর এক্সাম্পল যদি দেখি হোয়াট ইজ মাইক্রো ইকোনমিক্স, হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স, তারপর ধরো যদি দেখি ডিফারেন্ট টাইপস অফ ইকোনমি, মানে হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, সোশ্যালিস্টিক ইকোনমি, মিক্সড ইকোনমি, এদের ক্যারেক্টারিস্টিক্স, যে বেসিক যে জায়গাগুলো আছে। তারপর ধরো ডিফারেন্ট সেক্টরস অফ অ্যান ইকোনমি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, এরকম জায়গাগুলো, ইকোনমিক গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্ট, বেসিক যে ইকোনমিক্স রিলেটেড যে ডেফিনেশন গুলো আছে বা বেসিক যে জায়গাটা আছে সেইগুলো কিন্তু কভার করব আমরা বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স এই যে পোর্শন থেকে, বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স এই পোর্শনটা থেকে। আরেকটা কথা একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে তোমাদের কিন্তু যে জায়গাটা ডাব্লিউবিসিএস এর জন্য লাগবে ইকোনমিক্সে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। মাইক্রো বা ম্যাক্রো ইকোনমিক্স বা ইকোনমিক্সের আদার যে পার্টস আছে সেই জায়গা থেকে কিন্তু সেরকম ভাবে কোনো কোশ্চিন আসে না। ডাব্লিউবিসিএস এ মেনলি যে জায়গাটা ফোকাস করে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। নেক্সট যে চ্যাপ্টারটা আসছি সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া। নেক্সট চ্যাপ্টার নম্বর 2 যেটা আসছে ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া। ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া এখান থেকে কি করব, প্রথমে বেসিক জায়গাগুলো দেখব, মানে ন্যাশনাল ইনকাম ফার্স্ট টাইম এস্টিমেট কে করেন ইন্ডিয়াতে, বা সায়েন্টিফিক ওয়েতে ন্যাশনাল ইনকাম ফার্স্ট টাইম এস্টিমেট কে করেন, ন্যাশনাল ইনকাম ইন্ডিয়াতে কোন অর্গানাইজেশন এস্টিমেট করে, সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, এই যে প্রিলিমিনারি জায়গাগুলো আছে সেগুলোকে দেখব। তারপর
দেখবো যে জায়গাটা, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য যে মেথডগুলো ইউজ হয়। ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য যে মেথডগুলো ইউজ হয়, যেমন ধরো ইনকাম সেন্সাস মেথড, প্রোডাকশন সেন্সাস মেথড, তারপর ধরো আমরা দেখছি এক্সপেন্ডিচার সেন্সাস মেথড। এই যে ইন্ডিভিজুয়াল মেথড যেগুলো আছে, যেগুলোর মাধ্যমে আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করছি, এগুলোর কিভাবে ক্যালকুলেট করছি এই মেথডগুলোর মাধ্যমে, বা এই মেথডগুলো ইন্ডিভিজুয়াল মেথডগুলোর ডেফিনেশন, এই জায়গাগুলো দেখব। নেক্সট যেটা দেখবো ন্যাশনাল ইনকাম থেকে, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে গিয়ে যে যে ডিফিকাল্টিস গুলো আসছে, অর্থাৎ জাতীয় আয় পরিমাপ করতে গিয়ে যে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের, সেই জায়গাটা, অর্থাৎ ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে যে ডিফিকাল্টিস গুলো, মানে কোন পার্টটা ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড হবে বা কোন পার্টটা ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড হবে না, এরকম যে জায়গাগুলো আছে সেটা। নেক্সট যেটা দেখবো ন্যাশনাল ইনকাম থেকে, সেটা হচ্ছে বেসিক ডেফিনেশন যেগুলো, যেমন ধরো জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট, এই যে বেসিক যে ডেফিনেশন গুলো আছে সেগুলো দেখব। মানে তারপর যেটা আসবো সেটা হচ্ছে, যেমন ধরো জিডিপি জিএনপির মধ্যে রিলেশন, কিভাবে জিডিপি আর জিএনপির মধ্যে রিলেশন হচ্ছে, এই জায়গাটা। নেক্সট হচ্ছে ক্লোজড ইকোনমি, ওপেন ইকোনমি, এরকম পার্ট বাই পার্ট পরপর আমরা আসতে থাকবো ন্যাশনাল ইনকামে। তারপরে যে জায়গাটা আসছি ন্যাশনাল ইনকাম থেকে, সেটা হচ্ছে ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস, কিভাবে ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইস, বা কিভাবে মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে কনভার্ট করতে পারা যায়, এই ফ্যাক্টর কস্ট মার্কেট প্রাইসের যে জায়গাটা আছে সেটা দেখব। তারপর ধরো জিডিপি ডিফলেটার, কতগুলো আরো ডেফিনেশন দেখবো, জিডিপি ডিফলেটার, পিডিআই, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, পার্সোনাল ইনকাম, এরকম যে ডেফিনেশন গুলো আছে যেগুলো লাগে আর কি, এগুলো দেখবো। ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, পিলির জন্য হোক বা মেন্সের জন্য হোক, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। নেক্সট যেটা আসবো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে কিন্তু ভালো করে লক্ষ্য করো, চ্যাপ্টার নম্বর 3 যেটা আছে সেটা হচ্ছে আরবিআই। এখানে কিন্তু আমরা চ্যাপ্টার 3তে শুধুমাত্র আরবিআই নিয়েই ডিসকাস করব, এখানে কিন্তু আদার ব্যাংকিং সিস্টেম নিয়ে ডিসকাস করব না। আদার যে ব্যাংকিং সিস্টেম আছে সেটা কিন্তু আমরা পরে আসব, অর্থাৎ ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম যে চ্যাপ্টারটা আছে, এখানে কিন্তু আদার ব্যাংকিং সিস্টেমের পার্টটা আসবো। এখানে শুধুমাত্র চ্যাপ্টার 3তে শুধুমাত্র আমরা আসব আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই যে কোশ্চেনটা, এই চ্যাপ্টারটা, এটা তো পিলির জন্য তো ইম্পর্টেন্টই, তার পাশাপাশি কিন্তু মেন্সের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে আরবিআই। কেননা প্রত্যেক বছর যদি আমরা মেন্সের কোশ্চিন দেখি, তাহলে দেখতে পারবো আরবিআই থেকে কনসেপ্ট বেস কোশ্চিন, মানে শুধুমাত্র যে আমরা মানে ডাইনামিক পার্ট বলছি তা না, স্ট্যাটিক পার্ট থেকেও আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো কনসেপ্ট বেস কোশ্চিন কিন্তু আরবিআই রিলেটেড বেশ ভালো রকমের আসে। আরবিআই থেকে আমরা যে জায়গাগুলো দেখব, প্রথমে ধরো আরবিআই কবে এস্টাবলিশমেন্ট হয়েছে, ন্যাশনালাইজড কবে হয়েছে, আরবিআই চেয়ারম্যান কে, এই জায়গাগুলো দেখব। তারপরে ধরো দেখব, যদি দেখি তারপর যে জায়গাটা দেখব সেটা হচ্ছে ফাংশনস অফ আরবিআই, আরবিআই ফাংশনস কি, কোনগুলো আরবিআই ফাংশনস এর মধ্যে হচ্ছে। তারপরে দেখব ধরো আরবিআই যে ক্রেডিট কন্ট্রোল পলিসি অফ আরবিআই, আরবিআই ক্রেডিট কন্ট্রোল পলিসি কি কি, ক্রেডিট কন্ট্রোল পলিসি যদি দেখি কিভাবে আরবিআই ক্রেডিট কন্ট্রোল করছে, অর্থাৎ ইনফ্লেশন কন্ট্রোল করছে আরবিআই কিভাবে, বা ইকোনমিক স্লো ডাউন থাকলে সেক্ষেত্রে আরবিআই কি পলিসি নিচ্ছে, মানে আরবিআই যে মানিটারি পলিসিটা অ্যাকচুয়ালি সেটাকে ডিটেলসে আমরা দেখবো এখান থেকে, ক্রেডিট কন্ট্রোল পলিসি অফ আরবিআই। এই মানিটারি পলিসির আন্ডারে আমরা কোয়ান্টিটেটিভ কন্ট্রোল দেখবো, কোয়ালিটেটিভ কন্ট্রোল দেখবো। এই জায়গাটা না ভীষণ ইম্পর্টেন্ট, কেননা এই জায়গা থেকে আমরা যদি দেখি এই ক্রেডিট কন্ট্রোল পলিসি অফ আরবিআই, এই জায়গা থেকে কিন্তু কনসেপ্ট বেস কোশ্চিন কিন্তু বেশ ভালো রকমের থাকে মেন্সের ক্ষেত্রে যদি দেখি এইটা। নেক্সট যেটা দেখবো আরবিআই থেকে, সেটা হচ্ছে আমরা যেটা জায়গাটা আসবো সেটা হচ্ছে শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক, এই যে জায়গাগুলো কোনগুলোকে শিডিউল ব্যাংক বলছে, মানে আরবিআই এর আন্ডারে যে আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো মেনে চলছে, বা আন্ডার দ্য আরবিআই অ্যাক্ট 1934 সেকেন্ড শিডিউলের মধ্যে যে ব্যাংকিং সেক্টরগুলো পড়ছে সেগুলোকে আমরা বলছি শিডিউল কমার্শিয়াল ব্যাংক, বা কোনগুলোকে শিডিউল কমার্শিয়াল ব্যাংক, কোনগুলোকে
নন শিডিউল কমার্শিয়াল ব্যাংক বলছে, এই জায়গাগুলো। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে মানি। মানির কোশ্চেন থেকে আমরা ডিফারেন্ট টাইপস অফ মানি দেখব। মানে ধরো যেমন ধরো মানি অ্যান্ড কারেন্সি, শুধুমাত্র মানি না, তারপরে জায়গাটা যেটা আসবে সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কারেন্সি আসবো। যেমন ধরো মানির যদি জায়গাটা দেখি তাহলে দেখবো M0, M1, M2, M3, M4, অর্থাৎ এই যে ডেফিনেশন, কোনটাকে M1 বলছে, M1 এর আন্ডারে কি কি আছে, কোনটাকে M2 বলছে, M2 এর আন্ডারে কি কি আছে, কোনটাকে M3 বলছে, M3 এর আন্ডারে কি কি আছে, বা কোনটাকে M4 বলছে, M4 এর আন্ডারে কি কি আছে, এই জায়গাগুলো দেখবো। নেক্সট দেখবো ডিফারেন্ট টাইপস অফ কারেন্সি, অর্থাৎ সফট কারেন্সি, হার্ড কারেন্সি, এই যে জায়গাগুলো আছে এইগুলো দেখবো। মানে এই যে মানি বা কারেন্সির যে ডিফারেন্ট টাইপস অফ আছে সেগুলো ডেফিনেশন দেখবো। এই মোটামুটি আমরা এই জায়গাটা কভার করব। তাছাড়া এগুলো আমরা বললাম স্ট্যাটিক পার্ট। আমাদের যে শুধুমাত্র স্ট্যাটিক পার্টের জোর দিতে হবে তাই না, বিশেষ করে আমরা যদি মেন্সের দিকে লক্ষ্য রাখি, আমাদের কিন্তু স্ট্যাটিক পার্টের পাশাপাশি আমাদের কিন্তু ডাইনামিক পার্টেও কিন্তু জোর দিতে হবে। কেননা ইদানিং কালে আমরা যদি WBCS মেন্সের কোশ্চিনের প্যাটার্ন দেখি তাহলে কিন্তু দেখতে পারবো লাস্ট 1-2 বছরের মধ্যে কোশ্চিনের প্যাটার্ন কিন্তু হ্যাবক একটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ স্ট্যাটিক পার্টের পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি WBCS এর ক্ষেত্রে ডাইনামিক পার্টের উপর জোর দেওয়া হয়েছে, অর্থাৎ কারেন্ট ইকোনমির উপর জোর দেওয়া হয়েছে। কাজেই RBI রিলেটেড যদি কোনো ডাইনামিক পার্ট থাকে, কারেন্ট ইকোনমিক পার্ট থাকে, সেই জায়গাগুলোও কিন্তু আমি আলাদা করে ডিসকাস করব। একদিকে যেরকম স্ট্যাটিক পার্টটা ডিসকাস হবে ক্লাসে, তার পাশাপাশি ডাইনামিক পার্টটাও কিছুদিন পর থেকে, বা কারেন্ট ইকোনমিক পার্টটাও কিছুদিন পর থেকে ডিসকাস হবে। কেননা তোমার যদি স্ট্যাটিক পার্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি ডাইনামিক পার্টটাও সহজে বুঝতে পারবে। একদিকে যেমন ডেটাবেস জায়গাগুলো থাকছে সেগুলো তো একটু মনে রাখার ব্যাপার, তার পাশাপাশি ডাইনামিক পার্টে যে কনসেপশন বেস যে জায়গাগুলো আছে সেগুলোর জন্য তোমাকে কিন্তু আগে স্ট্যাটিক পার্টটা ক্লিয়ার করতে হবে। নেক্সট যে চ্যাপ্টারটা আমরা আসছি সেটা হচ্ছে ইনফ্লেশন। নেক্সট যে চ্যাপ্টার নম্বর 4 যেটা আসছি সেটা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন থেকে আগে আমরা আরবিআইটা পড়লাম, তারপরে আমরা ইনফ্লেশনে আসলাম। আরবিআই এর কনসেপশনটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদের ইনফ্লেশন চ্যাপ্টারটা পড়তে অনেকটা সুবিধা হবে। ফার্স্টে যে জায়গাটা দেখবো ইনফ্লেশন থেকে সেটা হচ্ছে ইনফ্লেশন, কজেস অফ ইনফ্লেশন দেখবো, অর্থাৎ কি কি কারণে ইন্ডিয়ান ইকোনমিতে ইনফ্লেশন হতে পারে। ফার্স্টে তো ইনফ্লেশন, ডিফ্লেশন, এই যে ডেফিনেশন গুলো দেখলাম। নেক্সট যেটা দেখবো কজেস অফ ইনফ্লেশন ইন ইন্ডিয়ান ইকোনমি, কি কি কারণে হচ্ছে। দুটো কারণে মেনলি হতে পারে ইনফ্লেশন। নাম্বার 1 হচ্ছে আমরা যেটাকে বলছি ডিমান্ড পুল ইনফ্লেশন, আর নাম্বার 2 হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। নাম্বার 1 হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন, নাম্বার 2 হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। এই দুটো কারণে ইনফ্লেশন হচ্ছে, বা কোনটাকে ডিমান্ড পুল ইনফ্লেশন বলছে, বা ডিমান্ড পুল ইনফ্লেশন কেন হচ্ছে, বা কস্ট পুশ ইনফ্লেশন কেন হচ্ছে, এই ডেফিনেশনগুলো আমরা দেখব। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ইনফ্লেশন মেজারমেন্ট করার জন্য কোন কোন ইন্ডেক্স নাম্বারগুলো ইউজ করা হচ্ছে। সাপোজ ফর এক্সাম্পল ইন্ডিয়ান ইকোনমিতে আমরা যদি দেখি ইনফ্লেশন মেজারমেন্ট করার জন্য মেইনলি দুটো ইন্ডেক্স নাম্বার ইউজ করা হয়। একটাকে আমরা বলছি WPI বা হোলসেল প্রাইস ইন্ডেক্স। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। বলছি স্যার সবাইকে একটু মাইকটা অফ করতে বলুন না। আপনি মাইক অফ করতে বলার পরেও একজন কন্টিনিউ মানে মাইকটা অন করে দিচ্ছে, খুব আচ্ছা আওয়াজ আচ্ছা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা কাইন্ডলি সবাই একটু মাইকটা, মাইক বলতে যেটা মাইক্রোফোন আছে মাইক্রোফোনটা অফ করে রাখবে। কোনো কোশ্চিন থাকলে সেক্ষেত্রে অন করবে, তাহলে অসুবিধা হবে না। কারণ অফ করলে, অন থাকলে যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে সাউন্ডটা বারবার করে আসতে থাকে, তো হয়তো তাহলে সবার পক্ষে একটু শুনতে অসুবিধা হয়। এই কারণেই আর কি সবাইকে বলা মাইক্রোফোনটা অফ করে রাখা, আর কিছু না। অফ করে রাখো সবাই। যখন কারোর কোনো কোশ্চিন থাকবে তো তুমি আমার আওয়াজটা, সবাই কিন্তু আমার আওয়াজটা শুনতে পারবে, কিন্তু যখন কোশ্চিন থাকবে সেক্ষেত্রে হয়তো তোমাদের মাইক্রোফোনটা অন করে কোশ্চিন করতে হবে। আদারওয়াইজ মাইক্রোফোনের তো সেরকম দরকার হচ্ছে না, অফ করে রাখবে, এটাই। এবার যেটা বলা সেটা হচ্ছে ইনফ্লেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি, নেক্সট হচ্ছে ইনফ্লেশন মেজারমেন্ট করার জন্য কোন কোন ইন্ডেক্স নাম্বারগুলো ইউজ করা হচ্ছে। আমরা যদি দেখি মেনলি ইন্ডিয়ান ইকোনমিতে ইনফ্লেশন মেজারমেন্ট করতে দুটো ইন্ডেক্স নাম্বার ইউজ করা হয়।
একটাকে আমরা বলছি WPI বা যেটাকে হলো হোলসেল প্রাইস ইন্ডেক্স, আরেকটাকে আমরা বলছি CPI বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এই দুটো ইন্ডেক্স নাম্বার আমরা মেইনলি ইন্ডিয়ান ইকোনমিতে ইনফ্লেশন মেজারমেন্ট করার জন্য ইউজ করি। আমরা যদি ইন্ডিয়ান ইকোনমির দিকে তাকাই তাহলে দেখতে পারবো 2014 পর্যন্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইনফ্লেশন মেজারমেন্ট করার জন্য 2014 পর্যন্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফ্লেশন মেজারমেন্ট করার জন্য কিন্তু ইউজ করা হতো WPI বা হোলসেল প্রাইস ইন্ডেক্স। এবং 2014 এর পর থেকে ইন্ডিয়ান ইকোনমিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফ্লেশন মেজারমেন্ট করার জন্য ইউজ করা হয় CPI বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এবার এদের মধ্যে ডিফারেন্স দেখব, মানে হোলসেল প্রাইস ইন্ডেক্স বা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মধ্যে ডিফারেন্স, মানে যদি আমরা ডিফারেন্স এক লাইনে বলি তাহলে হচ্ছে হোলসেলারদের থেকে প্রাইস কালেক্ট করা হচ্ছে ইনফ্লেশন কিরকম হয়েছে বোঝার জন্য WPI এর ক্ষেত্রে, CPI এর ক্ষেত্রে রিটেলারদের থেকে প্রাইস কালেক্ট করা হচ্ছে বা যারা ধরো খুচরো ব্যবসায়ী তাদের থেকে প্রাইস কালেক্ট করা হচ্ছে কিরকম ইনফ্লেশন হয়েছে দেখার জন্য। তার মানে আমরা দেখতে পাচ্ছি WPI হচ্ছে ম্যাক্রো লেভেলে, মানে যেহেতু হোলসেলারদের থেকে প্রাইস কালেক্ট করা হচ্ছে, আর CPI বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে মাইক্রো লেভেলে। এই কারণে আমরা যদি CPI এর দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু একটু তুলনামূলকভাবে আমরা কারেক্টলি বুঝতে পারছি ইনফ্লেশনটা কতটা হয়েছে। এই জন্যই ইন্ডিয়ান ইকোনমিতে WPI থেকে CPI এর দিকে প্রেজেন্টলি শিফট করা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফ্লেশনটা কত হয়েছে বোঝার জন্য। এবার আমরা দেখব CPI এর মাধ্যমে কিভাবে মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে আমরা কি মেজারমেন্ট করছি বা কি বুঝছি। যেমন ধরো এক্সাম্পল যদি দেখি, CPI এর মাধ্যমে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তাদের ডিয়ারনেস অ্যালাউয়েন্স কতটা ইনক্রিজ করা দরকার সেটা কিন্তু CPI এর উপর বেস করে হয়ে থাকে, বা গভর্নমেন্ট এমপ্লয়ি বা প্রাইভেট সেক্টরেও যারা কাজ করছে তাদের ডিয়ারনেস অ্যালাউয়েন্স কতটা ইনক্রিজ হবে সেটা। তারপরে ধরো যদি দেখি CPI এর মাধ্যমে পে কমিশন রিভিশন হচ্ছে, 10 বছর পর পর গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তাদের পে কমিশন হয়, সেটা কিন্তু কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর বেস করে হয়ে থাকে। তারপরে ধরো এগ্রিকালচারাল যারা লেবার, তাদের যখন লেবারার যারা আছে তাদের যখন ওয়েজ রেট রিভিশন হচ্ছে, যারা ডেলি ওয়েজ বেসিসে কাজ করে, 100 দিনের কাজও হতে পারে, তার মধ্যে ডেলি ওয়েজ বেসিসে যারা কাজ করে তাদের যে ওয়েজ রেট রিভিশন হচ্ছে, সেই ওয়েজ রেট রিভিশন কতটা হওয়া উচিত বা ওয়েজ রেট কতটা ইনক্রিজ করা উচিত সেটা কিন্তু আমরা বুঝতে পারছি CPI এর উপর বেস করে। তারপরে ধরো ফরেন যে এমবাসিগুলো আছে বা ফরেন যে দূতাবাসগুলো আছে বা মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে ফরেন থেকে যেগুলো আসছে আমাদের কান্ট্রিতে বিজনেস করতে, তাদের যারা এমপ্লয়ি আছে তারা তো আমাদের কান্ট্রিরই সিটিজেন, নিশ্চয়ই বেশিরভাগ বাইরের কান্ট্রি থেকে কাউকে নিয়ে আসবে না কাজ করার জন্য, অল্প কিছু স্পেশালিস্টকে নিয়ে আসতে পারে। বাদ বাকি যারা এমপ্লয়ি আছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ফরেনের বা যেগুলো আমাদের কান্ট্রিতে বিজনেস করতে এসছে বা যেগুলো এমবাসি আছে ফরেন, সেখানে যারা এমপ্লয়ি তারা আমাদের কান্ট্রিরই সিটিজেন। এবার তাদের ইনফ্লেশন হলে তাদের স্যালারি কিরকম ইনক্রিজ করা উচিত সেটাও কিন্তু CPI এর উপর বেস করে। এবার এগুলো CPI এর বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি এক একটা ক্যাটাগরিতে এক এক রকম পড়ছে আর কি, মানে CPI এর অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স এগ্রিকালচারাল লেবারার, CPI এর মধ্যে পড়ছে হয়তো এগ্রিকালচারাল লেবাররা, বা ধরো CPI IW ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, এর মধ্যে গভর্নমেন্ট এমপ্লয়িরা পড়ছে, এরকম ক্যাটাগরি আমি এগুলো এক্সপ্লেন করব। তারপরে হচ্ছে ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন, নেক্সট যেটা আমরা ইনফ্লেশন থেকে পড়বো সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন ইন ইন্ডিয়ান ইকোনমি, অর্থাৎ ভারতীয় অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের প্রভাব কিরকম পড়ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনে। সেটা হচ্ছে কেউ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো ইনফ্লেশনের ফলে কেউ গেনার হচ্ছে, কেউ লুজার হচ্ছে, অর্থাৎ কেউ হয়তো বেনিফিটেড হচ্ছে, কেউ হয়তো লুজার হচ্ছে। এবার কে বেনিফিটেড হচ্ছে বা কে লুজার হচ্ছে, কেন হচ্ছে, সেই জায়গাগুলো আমরা দেখব। সাপোজ ফর এক্সাম্পল আমরা যদি দেখি ইনফ্লেশন যদি হয় তাহলে আমরা যদি দেখি ক্রেডিটার আর ডেপ্টর্স, এদের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, অর্থাৎ ঋণদাতা আর ঋণ গ্রহীতা, এদের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পারবো যে হয়তো ইনফ্লেশনের আগে যে হয়তো ঋণ দিয়েছিল বা যে লোন প্রোভাইড করেছিল সে কিন্তু, বা ক্রেডিটার যাদের বলছি, সে কিন্তু ইনফ্লেশন হলে
সে কিন্তু হবে লুজার। আর ডেপ্টার্স যে হয়তো লোন নিয়েছিল, ইনফ্লেশন হলে তাকে তো একই অ্যামাউন্ট লোন পে করতে হচ্ছে, তার থেকে তো বাড়ছে না। এদিকে ইকোনমিতে ইনফ্লেশন হয়েছে, প্রাইস বেড়ে গেছে, কিন্তু তার তো লোনের অ্যামাউন্টটা একই রয়ে গেছে, এই ইন্টারেস্ট রেটটা তো বেড়েই যায়নি ইনফ্লেশন হয়েছে বলে, কেননা ইনফ্লেশনের আগে কন্ট্যাক্ট হয়েছিল। সেই কারণে ডেপ্টার্স যারা আছে তারা কিন্তু লুজার হবে, এই গেনার হবে। ডেপ্টার বা যারা ঋণ নিয়েছিল তারা কিন্তু হচ্ছে গেনার হচ্ছে, আর যে ঋণ দিয়েছিল বা ক্রেডিটার সে হচ্ছে লুজার। এই জায়গাগুলো দেখবো কেন হচ্ছে, কারণটা কি, আমি এগুলো এক্সপ্লেন করে আমি পিডিএফ দিয়ে দেবো, অসুবিধা হবে না। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে যে জায়গাটা দেখবো সেটা হচ্ছে সিনিয়র সিটিজেনের দিকে যদি তাকাই, তারা দেখবো ইনফ্লেশনের ফলে লুজার হচ্ছে, বা যারা ধরো যাদের চেঞ্জেবল ইনকাম গ্রুপের মধ্যে পড়ছে, যারা ইনফ্লেশনের উপর বেস করে যাদের স্যালারি ইনক্রিজ করছে, তারা কিন্তু ইনফ্লেশনের ফলে গেনার হচ্ছে, বা তাদের কিন্তু ইনফ্লেশন হলে তার একটা লাভ হচ্ছে তাদের। এই জায়গাগুলো দেখবো কারা গেনার বা কারা লুজার। বা ইন্টারন্যাশনাল ট্রেডের ওপর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ইনফ্লেশন হলে ইকোনমিতে কি ইম্প্যাক্ট করছে, এই জায়গাগুলো মানে এইগুলো পার্ট বাই পার্ট আসবো। ইনফ্লেশনের ফলে কে গেনার কে লুজার, কিভাবে কি ইম্প্যাক্ট করছে ইন্ডিয়ান ইকোনমিতে, এরকম জায়গাগুলো। নেক্সট যেটা আসবো ইনফ্লেশন থেকে, সেটা হচ্ছে ধরো ইনফ্লেশন কন্ট্রোল করা যায় কি করে, কিভাবে কোন কোন পলিসির মাধ্যমে ইনফ্লেশন কন্ট্রোল করা যেতে পারে। এই জায়গাটায় আমরা কিন্তু আসবো ফিসকাল পলিসি। একদিকে যেরকম আমরা ফিসকাল পলিসি দেখবো যেটা রেগুলেটেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে ফিসকাল পলিসি একদিকে দেখবো, আর আরেকদিকে আমরা দেখবো মানিটারি পলিসি। একদিকে আমরা দেখবো ফিসকাল পলিসি, আর একদিকে আমরা দেখবো মানিটারি পলিসি। এই দুটো জায়গা কিন্তু আমরা এক্সপ্লেন করব, আমি পিডিএফও প্রোভাইড করব ফিসকাল পলিসির মাধ্যমে কিভাবে ইনফ্লেশন কন্ট্রোল করা যাচ্ছে, বা ফিসকাল পলিসির বিভিন্ন ধরন, যেমন ধরো এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি, কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি, কখন ইনফ্লেশন হলে কোন ধরনের ফিসকাল পলিসি অ্যাপ্লাই করছে গভর্নমেন্ট, সেটা হচ্ছে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। এই ফিসকাল পলিসি, মানিটারি পলিসি ডিটেলসে আসবো। তাছাড়াও আদার কিছু পলিসিস আছে যেগুলোর মাধ্যমে ইনফ্লেশন কন্ট্রোল করা যায়। নেক্সট যেটা আসবো, ইনফ্লেশন পার্সেন্টেজের ওপর ডিপেন্ড করে ইনফ্লেশনকে কতগুলো ক্যাটাগরিতে ডিভাইড করা যাচ্ছে। সেই ক্যাটাগরি গুলো কি কি, যেমন ধরো যদি দেখি ক্রিপিং ইনফ্লেশন, বা ধরো যদি দেখি রানিং ইনফ্লেশন, ওয়াকিং ইনফ্লেশন, রানিং ইনফ্লেশন, গ্যালোপিং ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন। এই ইনফ্লেশন পার্সেন্টেজ কিরকম হলে কোন ধরনের ইনফ্লেশন হচ্ছে সেগুলো, বা এগুলোর ইম্প্যাক্ট কি পড়ছে ইকোনমিতে এই ধরনের ইনফ্লেশন হলে, সেগুলো বলবো। নেক্সট বিভিন্ন ডেফিনেশন যেগুলো আছে, স্ট্যাগফ্লেশন, ইনফ্লেশনারি গ্যাপ, ডিফ্লেশনারি গ্যাপ, এই যে ডেফিনেশন গুলো ইনফ্লেশন রিলেটেড সেগুলো। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে হেডলাইন ইনফ্লেশন, কোর ইনফ্লেশন, এরকম, বা ফিলিপস কার্ভ। এই জায়গাগুলো মোটামুটি আমরা ইনফ্লেশন থেকে কভার করব। আর তাছাড়াও ডাইনামিক পার্ট তো আছে, আমি ওগুলো ডাইনামিক পার্টগুলো পাশাপাশি কভার করব। যেমন ধরো ইকোনমিক সার্ভের দিকে যদি তাকাই, তাহলে কারেন্ট ইকোনমিক সার্ভের দিকে তাকালে ডাব্লিউপিআই বা কনজিউমার সিপিআই এর দিকে, সিপিআই এর উপর বেস করে ইনফ্লেশন পার্সেন্টেজ কিরকম হয়েছে ইন্ডিয়ান ইকোনমিতে, বা কিরকম ধরো ক্যাটাগরি ওয়াইজ যদি দেখি ফুড ইনফ্লেশন কিরকম, বা এই জাতীয় যে জায়গাগুলো আছে সেগুলো, বা প্রেজেন্টলি যদি কোনো কিছুতে ইম্প্যাক্ট ফেলে ইন্ডিয়ান ইকোনমিতে, সেটা কোন ধরনের ইনফ্লেশন, ডিমান্ড পুল না কস্ট পুশ ইনফ্লেশন, এরকম। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড ব্যালেন্স অফ ট্রেড। এই পুরো জায়গাটা কিন্তু আমাদের কভার করছে ইন্টারন্যাশনাল ট্রেডকে। ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড ব্যালেন্স অফ ট্রেড, এই পুরো চ্যাপ্টারটা কিন্তু রিলেট হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড চ্যাপ্টার, ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড ব্যালেন্স অফ ট্রেড। এখান থেকে আমরা কি ব্যালেন্স অফ পেমেন্ট ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে আমরা যে জায়গাটা দেখবো এখান থেকে, সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে আমরা দেখবো ইনিশিয়ালি ব্যালেন্স অফ পেমেন্ট কনসিস্ট উইথ কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবার কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কি কি পড়ছে, ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে কি কি পড়ছে, কোনটাকে কারেন্ট অ্যাকাউন্ট বলছে। যেমন ধরো এক্সাম্পল যদি দেখি, ব্যালেন্স অফ পেমেন্টের কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স অফ ট্রেডকে, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টের দুটো পার্ট থাকছে, ভিজিবল পার্ট, ইনভিজিবল পার্ট। এবার এদের মধ্যে ভিজিবল পার্টে কি পড়ছে, ইনভিজিবল পার্টে কি পড়ছে, এর মধ্যে ব্যালেন্স অফ ট্রেডটা পড়ছে ভিজিবল পার্টের মধ্যে। ব্যালেন্স অফ ট্রেডটা কি জিনিস, এক্সপোর্ট বা ইম্পোর্টের মধ্যে যে ভ্যালু অফ এক্সপোর্ট ভ্যালু অফ ইম্পোর্টের মধ্যে যে গ্যাপটা, সেটাকে বলছি ব্যালেন্স অফ ট্রেড। এই জায়গাগুলো ডিটেলসে আসবো, বা ব্যালেন্স অফ ট্রেড ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে ডিফারেন্স,
এই জায়গাটা আসবো। তারপর রিসেন্ট কারেন্ট ইকোনমিতে কারেন্ট ইন্ডিয়ান ইকোনমির দিকে যদি তাকাই তাহলে ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে কিরকম কি হয়েছে, সারপ্লাস হয়েছে না ডেফিসিট হয়েছে, বা ইন্ডিভিজুয়াল কমোডিটি বা গুডস ওয়াইজ কতটা পার্সেন্টেজ হয়তো ডেফিসিট হলে বা সারপ্লাস হলে কতটা পার্সেন্টেজ সারপ্লাস হয়েছে বা কতটা পার্সেন্টেজ ডেফিসিট হয়েছে, এগুলো হচ্ছে ডাইনামিক পার্টে। সিমিলারলি ব্যালেন্স অফ পেমেন্ট থেকেও দেখবো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেফিসিট বা কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস, ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস, এই জায়গাগুলো আসবো। এগুলো হচ্ছে পুরোটা ডাইনামিক পার্ট। নেক্সট হচ্ছে আসবো এই চ্যাপ্টারতে কনভার্টিবিলিটি অফ কারেন্সি। নেক্সট যেটা আসবো কনভার্টিবিলিটি অফ কারেন্সি। কনভার্টিবিলিটি অফ কারেন্সির ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি, ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি। কারেন্ট অ্যাকাউন্টে কনভার্টিবিলিটির ক্ষেত্রে কারেন্সির কনভার্টিবিলিটি কিরকম হচ্ছে, যেমন কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ফুললি কনভার্টেবল হচ্ছে, কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে পার্সিয়ালি কনভার্টেবল হচ্ছে। এই জায়গাগুলো আসবো। এইরকম যে জায়গাগুলো আছে, তারপর ধরো আসবো কিছু কিছু টার্ম আসবো, যেমন ধরো এক্সপোর্ট বা ইম্পোর্টের ক্ষেত্রে কি ইম্প্যাক্ট পড়ছে ব্যালেন্স অফ পেমেন্ট বা ব্যালেন্স অফ ট্রেডের ক্ষেত্রে, কখন কিরকম ইম্প্যাক্ট পড়ছে এই জায়গাগুলো। বা ধরো আসবো ডাম্পিং কি, তারপর ধরো ডিভ্যালুয়েশনের জায়গাটা আসবো, ডিভ্যালুয়েশন হলে এক্সপোর্ট বা ইম্পোর্টের উপর হ্যালো স্যার, শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। ডিভ্যালুয়েশন বললেন, তারপর আর শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এক সেকেন্ড, ঠিক আছে, একটু ওয়েট করো। হুম, ঠিক আছে। নেক্সট ডিভ্যালুয়েশনের যে জায়গাটা আছে সেটা দেখবো। ডিভ্যালুয়েশনের জায়গাটা দেখবো এর ফলে ইকোনমিতে কি ইম্প্যাক্ট ফেলছে, এক্সপোর্ট বা ইম্পোর্টের ওপর কি ইম্প্যাক্ট ফেলছে, এটা। এই জায়গাগুলো আমরা ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড থেকে কভার করবো। এই চ্যাপ্টার থেকে আমরা যদি দেখি মেন্সের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, বিশেষ করে ডাইনামিক পার্টের জন্য ইম্পর্টেন্ট, তার পাশাপাশি স্ট্যাটিক পার্টের জন্য ব্যালেন্স অফ পেমেন্ট অ্যান্ড ব্যালেন্স অফ ট্রেড, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচার। নেক্সট যে চ্যাপ্টারটা আমরা আসবো সেটা হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচার। এখানে কি দেখছি, ইন্ডিয়ান এগ্রিকালচার থেকে দুটো চ্যাপ্টার কিন্তু দুটো মেন টপিক কিন্তু আমরা ভালো করে দেখব। নম্বর 1 হচ্ছে ল্যান্ড রিফর্মস অফ ইন্ডিয়া, নম্বর 2 হচ্ছে গ্রিন রেভলিউশন। এই দুটো টপিকের ওপর ভালো করে জোর দিতে হবে আমাদের। ইন্ডিয়ান এগ্রিকালচারের চ্যাপ্টার থেকে ল্যান্ড রিফর্মস অফ ইন্ডিয়া অ্যান্ড গ্রিন রেভলিউশন, এই দুটো টপিকের ওপর ভালো করে জোর দিতে হবে। তার পাশাপাশি আরো কিছু জায়গা দেখব, যেমন ধরো মিনিমাম সাপোর্ট প্রাইস, প্রকিউরমেন্ট প্রাইস, এই যে এগ্রিকালচার রিলেটেড যে জায়গাগুলো আছে। তাছাড়া এগ্রিকালচারাল সেন্সাস, রিসেন্টলি যে এগ্রিকালচারাল সেন্সাস হয়েছে সেখানে কি ইন্ডিয়ান ইকোনমির কি কিরকম কি অবস্থা, এরকম যে জায়গাগুলো আছে সেটা দেখবে। মেইনলি দুটো টপিক এখান থেকে খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে পিলির দিকে যদি তাকাই, এই ল্যান্ড রিফর্ম এবং গ্রিন রেভলিউশন, এই দুটো টপিক রিলেটেড কোশ্চেন কিন্তু পিলিতে মাঝে সাঝে এসে থাকে। নেক্সট যে চ্যাপ্টারটা আসছি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ডিফারেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ডিফারেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে চারটে অর্গানাইজেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে একটা হচ্ছে আইএমএফ বা যেটাকে বলছে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, একটা হচ্ছে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আরেকটা হচ্ছে এডিবি। চারটে অর্গানাইজেশন, আইএমএফ, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, ডাব্লিউটিও আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই চারটে অর্গানাইজেশন মেনলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কাজেই এই চারটে অর্গানাইজেশন এর পাশাপাশি ডিটেলসে দেখতে হবে এগুলোর ফাংশনস কি, বা এগুলো কিভাবে কি ইকোনমিতে কাজ করছে, বা এই যদি আমরা এর এই রিলেটেড আমরা যদি ডাইনামিক পার্টে আসি তাহলে হচ্ছে স্ট্যাটিক পার্ট থেকে এই চারটে অর্গানাইজেশন দেখছি। ডাইনামিক পার্ট থেকে কি দেখব, ধরো ইন্ডিয়ান ইকোনমির দিকে যদি তাকাই, ডাইনামিক পার্ট থেকে আমরা দেখব এই ওয়ার্ল্ড ব্যাংক বা ডাব্লিউটিও বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই রিলেটেড ইন্ডিয়ার যদি কোনো প্রজেক্ট থাকে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কোনো প্রজেক্ট থাকলে ইন্ডিয়ার
কিরকম লোন নিয়েছে, প্রজেক্টটা কিসের ওপর বেস করে, লাস্ট যে প্রজেক্টগুলো হয়েছে লাস্ট 6 মান্থ বা 7 মান্থের মধ্যে কি কি প্রজেক্ট হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ইন্ডিয়ার প্রজেক্টগুলো দেখবো। সিমিলারলি IMF এর সাথে ইন্ডিয়ার যদি কোনো প্রজেক্ট হয়ে থাকে, সেরকম কোনো প্রজেক্ট থাকলে দেখবো, বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে ইন্ডিয়ার কোনো আলাদা করে কোনো প্রজেক্ট হলে সেই জায়গাগুলো দেখবো, বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সাথে ট্রেড রিলেটেড কোনো ট্রিটি হলে সেগুলো দেখবো। মানে এগুলো ডাইনামিক পার্ট থেকে আমরা দেখবো। নেক্সট যে চ্যাপ্টারটা আসছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, চ্যাপ্টার নম্বর 8, সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে আমরা দেখব সেটা হচ্ছে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি। ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থেকে আমরা কি দেখব, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি। যেমন ধরো ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি, পরপর যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি আছে, সাপোজ ফর এক্সাম্পল ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি ইন্ডিয়ান ইকোনমিতে হয়েছিল 1948-এ। তার মানে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা আমরা দেখব। এই ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসিটার উপর যদি দেখি এটার গুরুত্ব কি ইন্ডিয়ান ইকোনমিতে, এটার গুরুত্ব অবশ্যই আছে, কেননা ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেটা 1948-এ হয়েছে তার উপর বেস করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইকোনমি কিন্তু মিক্সড ইকোনমি হয়েছে। ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি অর্থাৎ 1948-এর যে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয়েছে ছিল সেটার উপর বেস করে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি মিক্সড ইকোনমি হয়েছে। এবার ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে ইন্ডাস্ট্রিগুলোকে কতগুলো ক্যাটাগরিতে ডিভাইড করা যাচ্ছে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো 4টে ক্যাটাগরিতে ডিফারেন্ট যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে 4টে ক্যাটাগরিতে ডিভাইড করা যাচ্ছে। এবার কোন ক্যাটাগরির মধ্যে কোন কোন ইন্ডাস্ট্রিগুলো পড়ছে মানে সেই জায়গাগুলো একটু দেখবো। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি, এটা হচ্ছে 1956-এ। এবার সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসির তে যদি আমরা দেখি ইন্ডাস্ট্রিগুলোকে ক্যাটাগরিতে হয়নি, শিডিউলে ডিভাইড করা হয়েছে। শিডিউল ওয়াইজ 3টে শিডিউলে কিন্তু আমরা ডিভাইড করেছি সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে যে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে, শিডিউল এ, শিডিউল বি, শিডিউল সি। এবার শিডিউল এ, শিডিউল বি, শিডিউল সি এর মধ্যে কি কি ইন্ডাস্ট্রি পড়ছে ইন্ডিভিজুয়ালি সেগুলো দেখব। নেক্সট যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে 1969-এর এমআরটিপি অ্যাক্ট অর্থাৎ মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট। এই এমআরটিপি অ্যাক্টের গুরুত্ব কি ইন্ডিয়ান ইকোনমিতে বা এর ফলে কি কি হয়েছে সেগুলো আমরা দেখব ডিটেলসে। নেক্সট যেটা আসছি এমআরটিপি অ্যাক্টের পরে পরপর আরো দুটো ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয়েছে 1980-1985, সেই দুটো ইন্ডাস্ট্রিয়াল পলিসি। আর তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে 1991-এর নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে 1991-এর নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এই নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসিটার গুরুত্ব কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতে খুবই বেশি। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এই নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসির ওপর বেস করে কিন্তু অনেক কিছু ইন্ডিয়ান ইকোনমিতে চেঞ্জেস হয়েছে। কেননা এইটার গুরুত্ব ইন্ডিয়ান ইকোনমিতে আরো বেশি, কারণ হচ্ছে এই সময় কিন্তু আমরা যদি লক্ষ্য করি এই 1990 থেকে 1992 এই সময়টায় কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতে কোনো 5-year প্ল্যান ছিল না, কেননা ইন্ডিয়ান ইকোনমিতে কিন্তু একটা বিশাল ইকোনমিক ক্রাইসিস দেখা দিয়েছিল, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দিয়েছিল ইন্ডিয়ান ইকোনমিতে। সেই কারণের জন্য ইন্ডিয়াকে কিন্তু এই সময় এক্সটার্নাল যে সেক্টরগুলো আছে, এক্সটার্নাল যে অর্গানাইজেশনগুলো আছে, যেমন ধরো IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এই জাতীয় অর্গানাইজেশনগুলোর থেকে ইন্ডিয়াকে কিন্তু লোন নিতে হয়েছিল। এবার এই অর্গানাইজেশনগুলো লোনের শর্ত হিসাবে কতগুলো কন্ডিশন বেঁধে দিয়েছিল। তারা বলেছিল ইন্ডিয়ান ইকোনমিতে কিন্তু একটা স্ট্রাকচারাল চেঞ্জ করতে হবে ইন্ডিয়ান ইকোনমিকে, বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল। এই স্ট্রাকচারাল চেঞ্জ করতে গিয়ে অনেক কিছু কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতে চেঞ্জ হয়েছিল। এই সময় আমরা দেখতে পাচ্ছি 1991-এ নিউ ইকোনমিক পলিসি বা ইকোনমিক রিফর্মস হয়েছিল ইন্ডিয়ান ইকোনমিতে। এই সময় কিন্তু 1991-এ কিন্তু এসছে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, অর্থাৎ লাইসেন্সিং এর যে ব্যাপারে যে রেস্ট্রিকশন গুলো থাকছিল এতদিন, সেই রেস্ট্রিকশন গুলো কিন্তু আর থাকলো না। তারপরে যে এমআরটিপি অ্যাক্টটা ছিল, মনোপলি যে ইন্ডাস্ট্রিগুলোকে কন্ট্রোল করার জন্য যে এমআরটিপি অ্যাক্টটা ছিল, সেই এমআরটিপি অ্যাক্টটাকেও টোটালি স্টপ করে দেওয়া হলো, অর্থাৎ এমআরটিপি অ্যাক্টটা কিন্তু আর থাকলো না।
বা ধরো ফরেন কান্ট্রির সাথে যখন এক্সপোর্ট বা ইম্পোর্ট যেগুলো হচ্ছিল সেখানেও কিন্তু রেস্ট্রিকশন যেগুলো ছিল সেগুলোকেও ধীরে ধীরে রেস্ট্রিকশনগুলোকে কিন্তু অনেকটা কমানো গেল। এরকম কিছু পলিসি কিন্তু নেওয়া হয়েছিল, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে কিছু চিন্তা ভাবনা করা হয়েছিল। নেক্সট যেটা আসবো সেটা কিছু ডেফিনেশন দেখবো আমরা ইন্ডাস্ট্রি থেকে, সেটা হচ্ছে এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, এরকম বেসিক কিছু ডেফিনেশন দেখবো। তারপরে ধরো ইজ অফ ডুইং বিজনেস, এই যে ইন্ডেক্সটা আছে ইজ অফ ডুইং বিজনেস, এইটা কি জিনিস, এটার ফলে ইকোনমিতে কি ইম্প্যাক্ট পড়ছে বা এটা এটা কিসের সাথে রিলেটেড। যেমন ধরো এটা ফরেন যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো যদি আমাদের কান্ট্রিতে বিজনেস করতে আসে, তারা দেখে কি দেখে, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বা ফরেন কোনো কোম্পানি যখন আমাদের কান্ট্রিতে বিজনেস করতে আসে তারা কিন্তু দেখবে কতটা বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আছে প্রথমে। নেক্সট যেটা দেখবে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি কিরকম, অ্যাভেলেবিলিটি অফ ইলেকট্রিসিটি কিরকম আছে। নেক্সট দেখবে কর্পোরেট ট্যাক্সটা কিরকম বসছে। এরকম কিছু বিষয় দেখে তারা কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকে। এই জায়গাগুলো আসবো ডিটেলসে। নেক্সট যেটা চ্যাপ্টার নম্বর 9, চ্যাপ্টার নম্বর 9 হচ্ছে দুটো ভাগে ভাগ করেছি আমরা। একটা হচ্ছে প্রবলেমস অফ পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, আর নম্বর 2 হচ্ছে যেটা ডিফারেন্ট ডেভেলপমেন্টাল অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ইন ইন্ডিয়া। দুটো পার্টে কিন্তু আমরা চ্যাপ্টার নম্বর 9 কে ভাগ করেছি। এই যে চ্যাপ্টারটা এটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট থেকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি দেখি, পভার্টি থেকে পভার্টি লাইনের ডেফিনেশন, বিপিএল বা এপিএল এর যে ডেফিনেশনগুলো আছে, তারপরে হচ্ছে পভার্টি এস্টিমেট করার জন্য কি কি ইউজ করা হয়, যেমন ধরো হেড কাউন্ট রেশিও, এগুলোর ইন্ডিভিজুয়ালি ডেফিনেশন দেখব। নেক্সট যেটা দেখব পভার্টি থেকে কিছু কিছু আরো ডেফিনেশন আছে, যেমন ধরো লোরেন্জ কার্ভ, গিনি কোএফিসিয়েন্ট, অর্থাৎ ইনইকুয়ালিটি মেজারমেন্ট করার জন্য যে ইন্ডেক্স যেগুলো ইউজ করা হচ্ছে, যেমন ধরো লোরেন্জ কার্ভ, গিনি কোএফিসিয়েন্ট, এগুলো কি জিনিস এগুলো দেখব। আর আনএমপ্লয়মেন্ট থেকেও একইভাবে ডিফারেন্ট টাইপস অফ আনএমপ্লয়মেন্ট এস্টিমেট করছে কোন অর্গানাইজেশন, এইগুলো যেগুলো আছে সেগুলো বেসিক স্ট্যাটিক পার্ট, সেটা তো দেখছি। তাছাড়াও যে জায়গাটা জোর দেবো সেটা হচ্ছে ডিফারেন্ট ডেভেলপমেন্টাল অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ইন ইন্ডিয়া। অর্থাৎ যেমন ধরো 5-year প্ল্যান চলাকালীন পভার্টি অ্যালিভিয়েশন যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে, বা ধরো এমপ্লয়মেন্ট জেনারেট করার জন্য যে প্রোগ্রাম বা যে পলিসি বা যে স্কিমগুলো নেওয়া হয়েছিল 5-year প্ল্যান চলাকালীন, সেই যে পলিসি স্কিম সেইগুলো তো দেখব। তার পাশাপাশি রিসেন্টলি যদি কোনো স্কিম বা পলিসি আলাদা করে নিয়ে নেওয়া হয় গভর্নমেন্টের থেকে, সেই স্কিম পলিসিগুলো কিন্তু ডিটেলসে দেখতে হবে এই কোশ্চেন থেকে। এই গেল চ্যাপ্টার নম্বর 9। নেক্সট যে চ্যাপ্টারটা আসবো আমরা সেটা হচ্ছে ট্যাক্স স্ট্রাকচার ইন ইন্ডিয়া ইনক্লুডিং জিএসটি। এখান থেকে ফার্স্টেই আমরা আসবো ডেফিনেশন অফ ট্যাক্স, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, কোনটাকে ডিরেক্ট ট্যাক্স বলছে বা কোনটাকে ইনডিরেক্ট ট্যাক্স বলছে, ডিরেক্ট ট্যাক্সের এক্সাম্পল, ইনডিরেক্ট ট্যাক্সের এক্সাম্পল। নেক্সট যেটা আসবো ট্যাক্স বার্ডেন বা ট্যাক্সের পার্সেন্টেজের ওপর ডিপেন্ড করে ট্যাক্সগুলোকে কতগুলো ভাগে ডিভাইড করা যাচ্ছে, যেমন ধরো প্রোগ্রেসিভ ট্যাক্স, রিগ্রেসিভ ট্যাক্স, প্রপোর্শনাল ট্যাক্স, কোনটাকে প্রোগ্রেসিভ ট্যাক্স বলছে, কোনটাকে রিগ্রেসিভ ট্যাক্স বলছে বা কোনটাকে প্রপোর্শনাল ট্যাক্স বলছে, কখন কোন ধরনের ট্যাক্সেশনটা ইম্পোজ করা যায়, মানে কোন ক্ষেত্রে প্রোগ্রেসিভ ট্যাক্স ইম্পোজ করা যায়। একটা এক্সাম্পল দিই, ইন্ডিয়ান ইকোনমিতে আমরা যদি দেখি ইনকাম ট্যাক্সটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রেসিভ ট্যাক্স। কারণটা কি? কারণ হচ্ছে এই যে আমরা যদি ইনকাম ট্যাক্সের দিকে তাকাই তাহলে দেখব যার ইনকাম ট্যাক্স